নমস্কার বন্ধুরা, রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি রুদ্র প্রসাদ ব্যানার্জি। আজকে রুদ্রবার্তা শুরু করার আগে আপনাদের মনে করিয়ে দিই, সেটা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে লাইক করবেন অবশ্যই। শুরু করছি ভোটের রঙে রুদ্রবার্তার সঙ্গে। ভোটের রঙে রুদ্রবার্তার সঙ্গে আজকের অনুষ্ঠানে যেদিকে নজর রাখবো আমরা, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে হেভিওয়েট নেতাদের আসা শুরু হয়ে গেল, অর্থাৎ হেভিওয়েট নেতারা এসে বক্তব্য রাখা শুরু হয়ে গেল। আজকে তার সূচনা করলেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী মালদার চাঁচলে এসেছিলেন এবং তিনি সেখানে এসে বক্তব্য রাখলেন। তার সভা চলার আগে কিছুক্ষণ আগে, মানে তিনি আসার কিছুক্ষণ আগে সভায় কিছুটা হলেও বিশৃঙ্খলা হয়েছিল। বড় বড় সবাই এরকম বিশৃঙ্খলা মাঝে মধ্যে দেখা যায়, কারণ জায়গার কখনো কখনো জায়গা মানে ছোট হয়ে পড়ে যায়, মানুষ বেশি এসে যায়। তখন কি হয়, যে চেয়ারগুলো আছে সেই চেয়ারগুলোকে সরিয়ে দিয়ে পাবলিক, অর্থাৎ আমরা তো একসময় মাঠে ঘাটে রাজনীতি করেছি, তাই আমরা বুঝি যে যখন সামনে চেয়ার ফেয়ারগুলো সবাই সরিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করে, তো সেই সরিয়ে দেওয়া থেকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল এবং সেটা দেখতে পাওয়া গেছিল। এটা কোনো বড় কথা নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে রাহুল গান্ধী এসে কিন্তু এখানে একদিকে যেরকম সিপিএমকে নিয়েও বললেন, নরেন্দ্র মোদী অর্থাৎ বিজেপিকে নিয়ে তার আক্রমণ যেরকম ছিলই, তার সঙ্গে ছিল মোদী ছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ এই রাজ্যের যে রাজ্য সরকার আছে তার বিরুদ্ধেও ছিল বিষোদ্গার, এবং প্রাক্তন যে রাজ্য সরকার ছিল অর্থাৎ যে পুরনো রাজ্য সরকার অর্থাৎ সিপিএম এর বিরুদ্ধেও তার বিষোদ্গার ছিল। মজার ব্যাপার হচ্ছে কি বলুন তো, তিনি খুব সুন্দর সুন্দর কথাও বলেছেন, কিন্তু মজার ব্যাপার হচ্ছে সিপিএম এর অত্যাচার নিয়ে যখন তিনি বলছেন, তখন মনে রাখবেন ইউপিএ 1 এর সময় কিন্তু সিপিএম এর অত্যাচার পশ্চিমবঙ্গে ব্যাপক হয়েছিল এবং কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল এবং বিজেপি যারাই বিরোধী দল করতো তাদের উপর অত্যাচার কিন্তু ব্যাপক হারে নেমে এসেছিল। সেই সময় কিন্তু ইউপিএ 1 ছিল, অর্থাৎ কংগ্রেসের সঙ্গেই তখন সিপিএম ছিল। পরবর্তী ক্ষেত্রে কিন্তু এই সিপিএম এর সঙ্গে গাঁটছড়া বেঁধে তৃণমূলকে হারানো বা বিজেপিকে হারানোর ব্যাপারটা কিন্তু কংগ্রেসের মধ্যে আছে। কাজেই সিপিএম এর বিরুদ্ধে বলা, এবারও কিন্তু সেই সিপিএম এর সঙ্গে জোটবাদ দিয়ে এগিয়ে গিয়েছিল। এখনো পর্যন্ত জোটটা কিরকম জায়গায় আছে সেটা যদিও বোঝা যাচ্ছে না, কিন্তু আগামী দিনে বোঝা যাবে। তবে জোট বাঁধার ব্যাপারটা কিন্তু সিপিএম এর সঙ্গে রাহুল গান্ধীর, অর্থাৎ গান্ধী পরিবার বলুন বা কংগ্রেস বলুন, বরাবরই ছিল, পশ্চিমবঙ্গে ছিল। এর জন্যই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস তৈরি করতে হয়েছিল, এটা আমরা সবাই জানি। কাজে রাহুল গান্ধীর কথা সিপিএম এর বিরুদ্ধে বিষোদ্গার, ওটা ঠিক হজম হলো না আমাদের মতো কিছু মানুষের কাছে। তবু তিনি ভালো বক্তব্য রেখে গেছেন এবং তার বক্তব্যের সারমর্ম যেটা হচ্ছে সেটা হচ্ছে রাজ্যে একজন ব্যক্তির সরকার চলছে এবং কেন্দ্রে এরকমই একটা এক ব্যক্তির সরকার চলছে, অর্থাৎ রাজ্যেও যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চলছে, মানে একটা একতন্ত্রের সরকার চলছে, কেন্দ্রেও সেরকম চলছে। ওনার সারমর্ম, উনি যেটা চান সেটা হচ্ছে কংগ্রেস প্রতিষ্ঠা হোক, অর্থাৎ গান্ধী পরিবারের যে শাসন ব্যবস্থা ছিল, গান্ধী পরিবারের শাসন ব্যবস্থা, সেটা গোটা দেশে প্রতিষ্ঠিত হোক। এটা তার দৃষ্টিভঙ্গি, আমাদের ভালো লাগছিল। কিন্তু মজা লাগছিল কি বলুন তো, উনি বলছিলেন ভোট দিয়ে কংগ্রেসকে জেতাতে, কিন্তু কংগ্রেসকে জিতিয়ে লাভটা কি হবে? তার কারণ আলটিমেটলি তো সেই তৃণমূলের হাত ধরতেই হবে। তৃণমূলের বিরুদ্ধে উনি বলছেন, কিন্তু তৃণমূলের হাত ওনাকে ধরতে হবে। যদি ধরে নি যে এনডিএ সরকার গঠন করতে পারছে না, ইউপিএ 3 তৈরি হবে, তাহলে কিন্তু কাজে লাগবে আবার এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই রাজনৈতিক দলগুলো, আঞ্চলিক দলগুলোকে। কাজেই এখানে এসে তিনি যা বললেন আর বাস্তব যদি ভবিষ্যৎ ভাবা যায়, দুটোর মধ্যে কিন্তু মজার ডিফারেন্স রয়েছে। তো মজার ব্যাপারটা থাকবেই ভোটের রঙে রুদ্রবার্তার সঙ্গে, মানে এরকম বিভিন্ন অ্যাঙ্গেলগুলো খুঁজে বের করা হবে, যেগুলো আপনাদের চোখ থেকে একটু হলেও এড়িয়ে যাবে। মনে রাখবেন, তৃণমূলকে ছাড়া কংগ্রেস কিন্তু যদি বলেও সরকার গঠন করব পারবে না। কাজেই তার এই যে দাবি, অর্থাৎ কংগ্রেস সরকার গঠন করুন, কংগ্রেসের রাজত্ব দিন, ভোটের জন্য ভোট প্রচারে এসে বলা যায়, কিন্তু বাস্তবটা তা হবে না। আর মালদায় তিনি বলেছেন আর্ম প্রসেসিং এর একটা ইউনিট বসিয়ে দেবেন, এবং তিনি একটা অদ্ভুত কথা বলেছেন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় থাকা পশ্চিমবঙ্গে এই রাজ্যে আমি রাজ্যবাসী হিসেবেও একটা বিরূপ প্রতিক্রিয়া দিচ্ছি। সেটা হচ্ছে উনি বলেছেন প্রত্যেকটা হাসপাতালে উনি কম পয়সায় চিকিৎসার ব্যবস্থা করে দেবেন, এখন এখানে পয়সা দিয়ে করতে হয়। এটা কিন্তু সম্পূর্ণ ভ্রান্ত কথা, কারণ রাজ্যে পশ্চিমবঙ্গে কোনো হাসপাতালে, সরকারি হাসপাতালে কোনো পয়সা লাগে না, এটা কিন্তু সর্বৈব সত্যি কথা, এবং কম দামে ওষুধ পাওয়া যায়, এটাও সত্যি কথা।
হয়তো ইন্স্যুরেন্সের ব্যাপারটা, স্বাস্থ্য বীমা যেটা এখানে আছে সেটা হয়তো সব জায়গায় ইমপ্লিমেন্টেশন হচ্ছে না, কিন্তু চিকিৎসায় অর্থাৎ হাসপাতালে কিন্তু বিনা পয়সা চিকিৎসা করা হয়। কাজেই রাহুল গান্ধীর কথা শুনে যদি ভোটটা কংগ্রেসকে দেওয়া যায়, তাহলে বিনা পয়সা চিকিৎসা থেকে কম পয়সায় চিকিৎসা মানে আবার পয়সার দিকে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা নিয়েই রাহুল গান্ধী বলে ফেলেছেন। যাই হোক, উনি ভৌগোলিক অবস্থান এবং রাজ্যের পরিস্থিতি সম্বন্ধে না জেনে বলে ফেলেছেন। এটা প্রদেশে যারা কংগ্রেসের দায়িত্বে আছেন তাদের ভুল, তারা বোঝাতে পারেননি, বোঝাতে ব্যর্থ হয়েছেন, যার জন্য এখানে এসে তিনি বলে গেছেন বিনা পয়সার জায়গায় হাসপাতালে পয়সা দিয়ে চিকিৎসা নিতে হবে। আমি কি চাইবো বিনা পয়সার চিকিৎসার জায়গায় হাসপাতালে কম পয়সা বা পয়সা দিয়ে চিকিৎসা করাতে? রাহুল গান্ধী রয়ে গেছে। দেখতে থাকুন রুদ্রবার্তা। আজকে ভোটের রঙে রুদ্রবার্তার সঙ্গে এটাই ছিল। ভিডিওটা আপনাদের ভালো লাগবে কি লাগবে না জানি না। অনেকে তো আমাকে কমেন্টসে করেছেন এটা বাজে চ্যানেল, বাজে লোক, কেউ বলেছেন আমি নাকি প্রধানমন্ত্রী হতে চাই। জানি না আপনারা কোন দৃষ্টিতে আমাকে কিভাবে দেখছেন। ভালো লাগলো আপনাদের কমেন্টসও করুন, গালাগালিই করুন, কিন্তু কমেন্টস তো করেছেন, এটা আমার অনেক ভাগ্য ভালো, এবং লাইক করছেন, ভালো লাগছে। আপনারা সবাই ভালো থাকুন। আর চ্যানেলটা যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করুন, কারণ এই চ্যানেলে একটু আলাদা আলাদা কথা থাকবে। ঠোঁট কাটা চ্যানেল, রুদ্রবার্তায় কিন্তু ঠোঁট কাটা থাকবে। নমস্কার, বন্দে মাতারাম, ভারত মাতার জয় হোক, জয় হিন্দ। এখনকার মতো রুদ্রবার্তা শেষ হলো। দেখতে থাকুন রুদ্রবার্তা, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন অবশ্যই। সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন।